সময়টা 2002 সালের শেষের দিকে। সবেমাত্র সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে জয়েন করেছি। প্রথম দিকে খুব একটা প্রেশার না থাকলেও কিছুদিনের মাঝেই আমাকে ট্রেনিং এর জন্য খুলনায় পাঠিয়ে দেওয়া হয়। 6 মাসের সুদীর্ঘ আর স্মরণীয় এক সময়। 6 মাসে যেমন কষ্ট করেছি তেমন এনজয় করেছি। কিন্তু আমার চাকরির জীবনের শুরু 2003 সালের মার্চ মাস থেকে। প্রথম পোস্টিং হয়েছিল বানিয়াচং থানায়। সে যেন এক নতুন অভিজ্ঞতা। তবে সেই মিষ্টি অভিজ্ঞতাগুলোই আস্তে আস্তে তিক্ত হতে শুরু করে আমার জীবনে। পুলিশে জয়েন করার ইচ্ছে আগে থেকেই ছিল ঠিকই, কিন্তু রোজ রোজ চোখের সামনে নির্মমতার শিকার হওয়া বিভৎস লাশ আর বিভিন্ন অরাজকতার পাহাড় দেখতে দেখতে মনটা পিষিয়ে উঠেছিল। আমি যেন এসব কিছু আর সহ্য করতে পারছিলাম না। দম বন্ধ হয়ে আসছিল আমার। শুরুর দিকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম বলে কৌশলে 2 সপ্তাহের ছুটি নিয়ে বাড়ি ফিরে আসি। বেশ ভালোই কাটছিল দিনকাল, কিন্তু ছুটি শেষ হতেই আমার মনের ভেতর কেমন যেন করতে শুরু করলো। যেতে ইচ্ছে করছিল না একদমই, কিন্তু কি আর করার। সরকারি চাকরি, দেশের সেবায় যখন নিয়োজিত হয়েছে তখন যেতে তো হবেই। তাই আর 7-5 না ভেবে আবারও জয়েন করি। ফিরে আসার পর মাঝে 2-1 মাস বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎই একদিন আমার থানায় একটা সুইসাইড কেস ফাইল করা হয়। সময়টা তখন হয়তো রাত 8:30। আমাদের একজন লোক এসে খবর দিয়ে যায় বানিয়াচং এর জুলসুখা গ্রামে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তাই আমরাও দেরি না করে 2জন কনস্টেবল আর ড্রাইভারকে সাথে নিয়ে বেরিয়ে পড়ি জুলসুখা গ্রামের দিকে। কিন্তু সেই রাতে কেন যেন প্রকৃতি বারবার আমাদের বাধা দিচ্ছিল ওই গ্রামে যেতে। জ্যৈষ্ঠ মাস, চৈত্রের বদলে অনেকেরই নাকি বাংলা এই মাসকে মধুমাস নামে চালিয়ে দেন। সেই রাতে কথাটা যেন আবারও ভুল প্রমাণিত হলো। চারিদিকে অঝোর বর্ষণ আর বজ্রপাত বিচলিত গ্রামের প্রতিটি মানুষ। আমরাই বা কম কি? হাজার হোক পুলিশ বলে কথা, এমন দুর্যোগ ঠেলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্বটাই তো হাতে নিয়েছি আমরা। কিন্তু কেন যেন সেদিন দায়িত্ব পালনে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছিল আমাদের। আমরা যে জিপ নিয়ে রওনা দিয়েছিলাম তা রাস্তার মাঝে একবার নষ্ট হয়েছে, একবার বৃষ্টি আর বজ্রপাতের কারণে থামতে হয়েছে, আর একবার কাদা মাটিতে আটকে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। কিন্তু শেষমেশ অনেক কষ্টে আমরা জুলসুখা গ্রামে পৌঁছতে সক্ষম হই। আশ্চর্যের বিষয় হলো জুলসুখা গ্রামে পৌঁছানোর সাথে সাথেই মুষলধারে চলতে থাকা বৃষ্টি আর বজ্রপাত আকস্মিকভাবে থেমে যায়। বিষয়টা বলতে গেলে তখন কেউ সেভাবে আমলে নেয়নি, কারণ এদিকে আরেকটা সমস্যা দেখা দিয়েছে। গ্রামের নামটা জানলেও মূল বাড়ির ঠিকানাটা আমাদের জানা ছিল না। আর বৃষ্টির কারণে আশেপাশে কোনো মানুষও নেই যাকে ডেকে জিজ্ঞেস করবো ঠিকানাটা। তবুও আমরা জিপ নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি। আর খানিক এগোতেই লক্ষ্য করি সামনে পুকুর পাড়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আমরা এগিয়ে গিয়ে সরাসরি তাকে জিজ্ঞেস করি, আচ্ছা, তোমাদের গ্রামে আজ সন্ধ্যায় নাকি একজন আত্মহত্যা করেছে, তুমি কি এই ব্যাপারে কিছু জানো? আসলে আমরা সেই বাড়ির ঠিকানাই খুঁজছি, বাড়িটা চেনো তুমি? আমাদের দেখে আর এমন প্রশ্ন শুনে মেয়েটা বোধহয় একটু ঘাবড়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণে দেখলাম সে বেশ সাবলীল ভাবে আমাদের বাড়ির রাস্তাটা দেখিয়ে দিল। সময়টা 9:48। মৃতের বাড়িতে ঢুকতেই একজনের কাছ থেকে জানতে পারি এটা একটা হিন্দু বাড়ি। বাড়িতে প্রচুর মানুষ আর চারিদিকে পরিবারের লোকজন, বেদনার আত্মচিৎকার। আমরা আর কারোর সাথে কথা না বলে সরাসরি ওই রুমে ঢুকে পড়ি যেখানে মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু সেই রুমে ঢুকতেই আমাদের 4 জনের মাথায় যেন একসাথে বাজ পড়ল। আরে, এটা কিভাবে সম্ভব? যে মেয়েটা আমাদের রাস্তা চিনিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল, তার লাশ এখানে ঝুলছে। এই দৃশ্য আমাদের 4 জনকেই কিছু সময়ের জন্য বাকরুদ্ধ করে দিয়েছিল। আমরা বারবার একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম আমরা কি আদৌ ঠিক দেখেছি। কারণ যে মেয়েটা আমাদের এই বাড়ির ঠিকানা দিয়েছে সে যদি সত্যিই অন্য কেউ হতো তাহলে হয়তো আমাদের মাঝেই কারো ভুল দেখা বা ভুল ধরে নিতাম। কিন্তু আমরা 4 জনই একসাথে দেখেছি, আর এখন আমাদের সামনেই তার লাশটা ঝুলছে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর আমরা মেয়ের ভাইকে ডেকে নিয়ে জিজ্ঞেস করি যে
আর কোনো বোন আছে কিনা, কিন্তু তার উত্তরটা না বোধক হওয়ায় আমরা আর দেরি না করে নিজেদের কাজ শুরু করে দিই। সিলিংয়ে মোটা দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে সেই মেয়েটি। জিহ্বার পুরোটাই বেরিয়ে এসেছে মুখ থেকে, আর চোখ দুটো প্রায় বেরিয়ে যাবে বলে মনে হচ্ছে। সে এক বিভৎস দৃশ্য। আমরা একটা দায়ের সাহায্যে সিলিং এর সাথে ঝুলতে থাকা দড়িটা কেটে লাশটার নিচে নামাই। দড়িটা বেশ মোটা আর পরিষ্কার ছিল। সত্যি বলতে এরকম দড়ি আমি আগে কখনো দেখিনি। গলা থেকে দড়ির প্যাঁচ খুলতেই দেখি বেশ মোটা দাগ বসে আছে। মেয়ের ভাই জিহ্বার বারবার মুখের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলেও সেটা সম্ভব হচ্ছিল না। আমার জীবনে ওইটাই প্রথম সুইসাইড কেস, তাই কিছুটা নার্ভাস ছিলাম আর বারবার সিনিয়র অফিসারের সাথে যোগাযোগ করছিলাম। ওখানে সব কাজ মিটিয়ে লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়ার সময় মৃতের বাবা আমাকে ডেকে বলেন তিনি কোনো কেস ফাইল করতে চান না, কিন্তু আমাদের ক্ষেত্রে তো এটা সম্ভব নয়। কেস যখন আমাদের কাছে এসেছে তখন তো পোস্টমর্টম করতেই হবে, আর আসল দোষীও খুঁজে বের করতে হবে। তাই তার অনুরোধটি সেদিন রাখতে পারিনি। মেয়ের লাশ একটি চাদরে মুড়ে জিপে তোলা হয়, আর আমাদের চারজনের সাথে মেয়ের ভাই মর্গে যেতে রাজি হয়। এরপর আমরা রওনা দেই হবিগঞ্জ সদর হাসপাতালের উদ্দেশ্যে। তখন প্রায় রাত 12:30। জুলসোখা থেকে হবিগঞ্জ সদর হাসপাতাল 1.5-2 ঘন্টার রাস্তা। ভালোই ভালোই রওনা দিলে যাবার পথে আবারও আমাদের সাথে সেই অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে, তবে এবার তার পরিমাণটা ছিল মাত্রাতিরিক্ত। আমরা যখনই লাশটা নিয়ে জুলসোখা গ্রামের বাইরে বেরিয়েছি ঠিক তখনই আচমকা দমকা হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত শুরু। কিন্তু এবার আর বৃষ্টি থামার জন্য আমরা কোথাও অপেক্ষা করিনি। জুলসোখা পার হবার পর প্রায় 10-15 মিনিট কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু তারপরে হঠাৎ করে সবকিছু পাল্টে যেতে থাকে। 60 কিলোমিটার স্পিডে চলতে থাকা গাড়ি যেন এবার 30 কিলোমিটার স্পিড তুলতে পারছে না। মৃতর ভাইকে সুইসাইডের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদের জন্য আমি তখন তার সাথে গাড়ির ভেতরেই বসেছিলাম। ড্রাইভার হঠাৎ করে গাড়ি স্লো করার কারণ জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিতে পারেনি, তবে তার কাছে নাকি গাড়িটা বেশ ভার মনে হচ্ছিল। পরবর্তীতে গাড়ি থামিয়ে চেক করা হলেও কোনো সমস্যার দেখা মেলেনি। তাই আবার আমরা যাত্রা শুরু করি। না, সমস্যা কিন্তু এখানে শেষ হয়নি। ওই যে বলছিলাম এবারে পরিমাণটা মাত্রাতিরিক্ত। আমরা বানিয়াচং বাজার পার হবার পর বেইলি ব্রিজের কাছে আসতেই দেখি ওখানে রাস্তার কাজ চলার কারণে ব্রিজ বন্ধ। তাই নৌকা ছাড়া এত রাতে খোয়াই নদী পার হবার আর কোনো উপায় নেই। এবার কনস্টেবলকে বলি গাড়ি থেকে নেমে একটা নৌকার ব্যবস্থা করতে। সেও আমার কথা মতো গাড়ি থেকে নেমে নদীর পাড়ে গিয়ে কিছুক্ষণ পর একটা নৌকার ব্যবস্থা করে ফিরে আসে। এরপর আমরা সবাই একে একে গাড়ি থেকে নেমে লাশটা নিয়ে নৌকায় উঠি। ড্রাইভারকে বলেছিলাম জিপ নিয়ে সোজা থানায় চলে যেতে, প্রয়োজন হলে পরে আবার ডেকে পাঠাবো। মেয়েটার লাশ বাদে নৌকায় তখন মোট 5 জন ছিলাম। মেয়ের ভাই, 2 জন কনস্টেবল, নৌকার মাঝি আর আমি। খোলা আকাশের নিচে শীতল বাতাসে নদী পার হতে বেশ ভালোই লাগছিল, কিন্তু সাথে ছিল সদ্য আত্মহত্যা করা একটা লাশ। কেন জানি না এতগুলো মানুষ পাশে থাকার পরেও বারবার আমার মনের ভেতরে কুহু ডাকছিল, আর খানিক পরেই সেই ডাকটাই যেন সত্যি হতে লাগলো। নৌকা যখন নদীর মাঝপথে এসে থেমেছে ঠিক তখনই একটা কনকনে ঠান্ডা হাত আমার বাম হাতকে খুব শক্ত করে চেপে ধরলো। আমি ভয়ে আমার হাতটা হেঁচকা টান দিয়ে দেখি মেয়েটার শরীর শূন্যে ভেসে আমার নৌকার উপর আছাড় খেলো। আর এমন আচরণে মেয়েটার ভাই বেশ ক্ষুব্ধ হয়ে আমার দিকে তেড়ে এসে বলল, আপনি এটা কি করলেন? কেন আপনি আমার বোনের হাতটা ধরে টান দিলেন? কিন্তু কেন যেন আমি কিছুই বলতে পারছিলাম না তাকে। হয়তো খুব ভয় পেয়েছিলাম। একটা সময় কিছু না বলতে পেরে আবার বাম হাতটা এগিয়ে দিলাম তার দিকে, আর ইশারা করলাম হাতের ওপর থাকা দাগগুলো দেখার জন্য। এরপর হয়তো তিনি কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন, তাই কিছু না বলে আবার গিয়ে চুপ করে বসে পড়লেন। এরপর নৌকায় থাকাকালীন আর কোনো সমস্যা হয়নি ঠিকই, কিন্তু নদী পার হতে যেখানে 10 মিনিট লাগে সেখানে নৌকা যেন একদমই এগোচ্ছিল না। মাঝিকে অনেকবার কারণটা জিজ্ঞেস করেছি, কিন্তু সে কোনোভাবেই উত্তর দেয়নি। আমাকে বারবার প্রশ্ন করতে দেখে এক সময় একজন কনস্টেবল বলে ওঠে, স্যার, ওনাকে আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। ওর কথা শুনে আমি আর কিছু বলিনি, কিন্তু নদী পার হতে সেদিন আমাদের 1 ঘন্টারও উপরে সময় লেগেছিল। তবে নৌকা থেকে নামার সময় আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি। আমরা 4 জন
লাশটা নিয়ে নৌকা থেকে নামছিলাম, ঠিক তখনই লাশটা আবারও তার একটা হাত দিয়ে আমার ডান হাতটা শক্ত করে চেপে ধরে। এবার আমি ভয়ে লাশটা ছেড়ে দেই আর সেটা মাটিতে পড়ে যায়। ঠিক আগের বারের মতোই মেয়ের ভাই ক্ষিপ্ত হয়ে আমার দিকে তেড়ে আসেন, কিন্তু এবার আমি তাকে সবটা খুলে বলি আর হাতের দাগগুলো দেখাই। তিনি বিষয়টা বুঝতে পারেন আর বলেন, এরপর আপনাকে আর লাশ ধরতে হবে না, আমরা তিনজন কোনোভাবে চেষ্টা করে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাব। লাশ নিয়ে যখন নদীর ওপারে নামি তখন প্রায় ভোর হতে চলেছে। চারিদিকে হাতে গোনা দু একজন ভ্যান চালক বাদে আর কেউই নেই। এরপর একজন কনস্টেবল পাঠিয়ে ভ্যান ঠিক করে লাশটা ভ্যানে তুলি। বেলি ব্রিজ থেকে সদর হাসপাতাল পর্যন্ত ৮ ঘন্টার রাস্তা। ভ্যানে চড়ে দোয়া পড়তে পড়তে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছিলাম। তবে এবার নতুন এক সমস্যা দেখা দেয়। লাশটা যে চাদরে মোড়ানো ছিল সেই চাদরটা হঠাৎ করে লাশের মুখের উপর থেকে সরে যায়। আমি দুই একবার ঠিক করে দিলেও বারবার ওটা সরে যাচ্ছিল। ঠিক তখন রাস্তায় একদমই বাতাস ছিল না, তাই ভ্যান থামিয়ে কনস্টেবলকে সামনে থেকে উঠে পেছনে এসে বসতে বলি আর আমি সামনে চলে যাই। ঠিক সেই মুহূর্তে খুব অস্বস্তি হচ্ছিল আমার, আর অস্থিরতায় ছটফট করছিলাম আমি। আমাকে এমন ছটফট করতে দেখে মেয়ের ভাই কারণ জিজ্ঞেস করেন। আমি ব্যাপারটা খুলে বলি তাকে। তিনি মাথা নিচু করে সবটা শুনে বলেন, এরপর কিছু হলে আমি দায়িত্ব নিয়ে দেখব। এদিকে এমন পরিস্থিতিতে বাকি দুই কনস্টেবলের অবস্থাও ঠিক আমার মতোই। যা হোক, অনেক কষ্টে শেষমেশ আমরা হাসপাতাল পর্যন্ত পৌঁছাই, আর ওখানে নেমেই আমি সরাসরি ডাক্তারের সাথে কথা বলে লাশটা মর্গে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আমার কথা মতো ডাক্তার তাদের ফর্মালিটিস শেষ করে ডোমকে দিয়ে লাশ মর্গে পাঠিয়ে দেন। লাশ মর্গে নিয়ে যাওয়ার পর আমি আমার সিনিয়র অফিসারের সাথে যোগাযোগ করে নানা বাহানা দিয়ে ওখান থেকে থানায় ফিরে আসতে চাই, কিন্তু তিনি কোনোভাবেই রাজি না হয়ে কেসের সব দায়িত্ব আমার উপর দিয়ে দেন। এরপর আমি যেন আর কিছু সহ্য করতে পারছিলাম না। জীবনে প্রথমবার এমন অদ্ভুত কিছু সম্মুখীন হয়েছি, তাই এত বড় ধাক্কা আমার পক্ষে সামাল দেওয়া খুবই কষ্টকর হয়ে পড়েছিল। যাই হোক, তারপরেও আমি হাসপাতাল থেকে যাই আর সব কাজ শেষে লাশ নিয়ে ফেরার প্রস্তুতি শুরু করি। পরদিন বিকাল ৫টা ৩০। ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা শেষ করে আমাদের হাতে লাশ হস্তান্তর করে বলেন, রিপোর্ট পেতে ৪৮ ঘন্টা সময় প্রয়োজন। তাই আমরাও লাশ নিয়ে মৃতের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। ভেবেছিলাম গতকাল রাতে যা ঘটেছে তাই এই দিনের বেলা হয়তো ভোগাবে না, কিন্তু বেইলি ব্রিজ পার হয়ে নৌকা থেকে নেমে যেই না জিপে উঠেছি, ঠিক তখনই আচমকা চারিদিকে অন্ধকার হয়ে ঝড় শুরু হয়ে গেল। আমরা কিছু দূর এগোতেই ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত। এর মধ্যে হঠাৎ করে মাঝ রাস্তায় আমাদের গাড়িটাও বন্ধ হয়ে যায়, যার আর কিছুক্ষণ পরেই মেয়েটার ভাই প্রচন্ড উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। আমি জিপের সামনে থেকে ওনাকে ডেকে এমন উত্তেজিত হবার কারণ জিজ্ঞেস করলে উনি যা বলেন তা অমন দিনের বেলাতেও যে কারো হাড় হিম করে দেবে। মাত্রই নাকি তিনি তার বোনকে একদম আমাদের গাড়ির কাক ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, আর এটা নাকি একবার নয় কয়েকবার দেখেছেন উনি। ওনার কথা শুনে আমরা কেউ সেই রাস্তায় দাঁড়ানোর সাহস পাইনি, তাই ওনাকে বাইরে তাকাতে মানা করে আমরা কোন রকম দোয়া দুরুদ পড়তে পড়তে আবার এগোতে শুরু করি। মাঝে আর কোনো সমস্যা হয়নি, তবে জলসুখা পৌঁছাতে ঝড় বৃষ্টি থেমে যায় এবং হঠাৎ করে চারিদিক ১০-১৫টা কুকুর খুব চিল্লাচিল্লি করতে করতে আমাদের পিছু নেয়। ওই একদিনের ঘটনা বলতে এটুকুই ছিল। এরপর সবাই থানায় ফিরে আসি আর ওখান থেকে পুলিশ কোয়ার্টারে। ভেবেছিলাম সব সমস্যা হয়তো এখানেই শেষ, তবে ৪৮ ঘন্টা পর আমার জন্য আরো মারাত্মক কিছু অপেক্ষা করতে পারে তা কখনো কল্পনাও করিনি। যথারীতি মাঝের ২ দিন বেশ ভালোভাবে কাটলেও তৃতীয় দিন দুপুরে একজন সিনিয়র অফিসারের ফোন কলে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি ব্যক্তিগত কাজে অন্য একটি এলাকায় গিয়েছিলাম। তিনি ফোন করে সরাসরি আমাকে থানায় উপস্থিত হতে বলেন। কারণ জিজ্ঞেস করলে বলেন, ঝুমা বণিকের পোস্টমর্টম রিপোর্টে তোমার ডিএনএ পাওয়া গিয়েছে। ঝুমা বণিক মানে সেই মেয়েটা যার সুইসাইড কেস আমি হ্যান্ডেল করেছিলাম। এটা শুনে সব কাজ ফেলে দৌড়ে থানার উদ্দেশ্যে রওনা দেই। আমার তখনও খেয়াল হয়নি বা মাথায় আসেনি পোস্টমর্টমে কেন আমার ডিএনএ ডিটেক্ট হয়েছে। থানায় পৌঁছানোর পর দেখি সেই মেয়েটির ভাই আর সাথে 2জন লোক বসে আছেন আমার সাথে কথা বলার জন্য। এরপর আমি আমার সিনিয়র অফিসারের সাথে দেখা করলে জানতে পারি মেয়েটার ভাই তাকে জানিয়েছে যে লাশ নিয়ে যাওয়ার সময় 2বার ঝুমা আমার হাত চেপে ধরেছিল, তাই হাতের নখের ভেতর থেকে ডিএনএ আইডেন্টিফাই করেছে ডাক্তাররা। যদিও প্রথম দিকে ব্যাপারটা কেউ বিশ্বাস করতে চায়নি, কিন্তু পরবর্তীতে বাকি 2 কনস্টেবল আমার পক্ষ নিয়ে কথা বললে সবাই বুঝতে পারেন। যেহেতু আমার মেয়ের পরিবার থেকে
ক্লোজ করে দিতে বলা হচ্ছিল, সেহেতু আমার সিনিয়র অফিসাররা নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে কেসটা ক্লোজ করে দেন। কিন্তু আমার কাজ তখনও শেষ হয়নি। কয়েকটা সিগনেচার আর বেশ কিছু কাজে সেদিন আমাকে আবার হবিগঞ্জ সদর হাসপাতালে যেতে হয়েছিল। কাজ শেষে ওখান থেকে বেরোতেই দেখি একজন মধ্যবয়স্ক লোক দূর থেকে হাতে ইশারা করে আমাকে ডাকছেন। এগিয়ে যেতেই উনি বলতে শুরু করেন, আসসালামু আলাইকুম স্যার, আমাদের চিনছেন? আমি এই হাসপাতালের ডোম। ওই যে সেদিন আত্মহত্যা করা মেয়েটা, আপনারা লাশ নিয়ে আসছিলেন না, ওইটার অটোপসি আমি করেছিলাম। কাজ শেষে ওই দিন আমি আপনাদের অনেক খুঁজছি, কিন্তু পাই নাই। আজকে আপনি যদি একটু সময় দেন তাহলে দুইটা কথা বলতাম। প্রথমে ওনার কথা শুনে ভেবেছিলাম সেদিনের কাজের জন্য কোনো বকশিস চাইবে। আসলে এসব কাজের আগে ডোমরা মাঝে মধ্যে নেশা ভাঙ করে থাকে, তাই হয়তো। যা হোক, ওসব ভাবনা বাদ দিয়ে আমি তাকে অনুমতি দিলে সে আমাকে কিছু কথা বলে, যেগুলো শুনে আমার একার পক্ষে থানায় ফিরে যাওয়াটা বেশ কষ্টসাধ্য মনে হচ্ছিল। কথাগুলো এমন ছিল যে, স্যার, আমি প্রায় 13 বছর যাবৎ এই কাজের সাথে যুক্ত। আমার জীবনে আমি বহু লাশ কাটছি। যদি আন্দাজ করি তাইলে প্রায় 250 মতো হবে। কিন্তু এই 250 লাশ কাটতে গিয়েও আমি আমার জীবনে এতটা নার্ভাস হই নাই যতটা ওই মেয়ের লাশ কাটতে গিয়ে হয়েছিলাম। ওই দিন কাজ শুরুর আগ মুহূর্ত থেকেই কেন জানি না আমার শরীরটা প্রচন্ড খারাপ করতেছিল, আর বারবার মনে হচ্ছিল কর্কশ মহিলা কণ্ঠে কি আমারে বলতেছে, খবরদার, এই লাশের একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি বাইরে থেকে যায় তাহলে তোকে বাঁচানোর মতো এই পৃথিবীতে কেউ থাকবে না, এই শরীর শুধু আমাদের। এই কথাটা আমি বেশ স্পষ্টভাবেই শুনেছি, কিন্তু তখন আমি নেশার ঘরে ছিলাম, তাই খুব একটা পাত্তা দিই নাই। সবচেয়ে অদ্ভুত বিষয় হইল, যখন সব পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার চইলা যান, তখন আমি লাশ সেলাই করার সময় অনুভব করতেছিলাম বারবার কেউ আমারে মনে করাই দিতেছে, তুই এটা ভুলে গেছিস, তুই ওটা ভুলে গেছিস। কিন্তু আমার কাছে মনে হইতেছিল এবারে কণ্ঠস্বরটা অন্যরকম, আর একজন মহিলার। ওই মুহূর্তে আমি খুব ভয় পাইতে শুরু করি, তাই তাড়াতাড়ি কাজ শেষে খাতায় সিগনেচার করে বাড়ির পথে রওনা দিয়েছিলাম। কিন্তু বিপদ যেন আমার পিছুই ছাড়ে না। বাড়ি যাবার পথে প্রায় 3-4 বার মনে হয়েছে কেউ আমার পিছে পিছে আসতেছে। প্রথমে কয়েকবার পিছে তাকায়ও কিছু দেখতে পাই নাই, কিন্তু একদম বাড়ির কাছাকাছি পৌঁছায় তখন শেষবারের মতো পিছনে তাকালাম। তখন দেখি ওই মেয়েটাই আর একজনের সাথে নিয়ে আমার থেকে কয়েক কদম দূরে দাঁড়ায় আছে। এরপর আমি আর পিছনে তাকাই নাই, সোজা দৌড় দিয়া বাড়ি চলে আসছি। তারপর থেকে আমার সাথে কোনো সমস্যা হয় নাই। আপনি এ ব্যাপারে কিছু জানেন নাকি, বা আমার সাহায্য করতে পারবেন কিনা সেটা ভাই আপনার খোঁজ করতেছিলাম। আর কেউ লক্ষ্য করুক বা না করুক, আমি সেদিন আপনার 2 হাতে বইসে যাওয়া রক্তের লাল দাগগুলো কিন্তু ঠিকই লক্ষ্য করছিলাম। ডোমের কাছ থেকে ঘটনাগুলো শোনার পর আমি শুধু একটাই প্রশ্ন করেছিলাম, যেদিন আপনার পিছু নিয়েছিল সেদিন মেয়েটির সাথে আরেকজন কে ছিল? ডোম উত্তরে বলেন, দূর থেকে চেহারা খেয়াল করতে পারি নাই, কিন্তু সেও একজন মহিলা ছিলেন। তার পরনে ছিল কমলা রঙের শাড়ি। এরপর কিছু টাকা সেই ডোমের হাতে দিয়ে সরাসরি অফিসে কল করি আর কাজের উসিলায় একজন কনস্টেবলকে পাঠিয়ে দিতে বলি। পরবর্তীতে কনস্টেবল এলে আমি ওর সাথে সেদিন থানায় গিয়েছিলাম। যাই হোক, এরপর প্রায় সবকিছুই ঠিকঠাক চলছিল। 1-2 দিন করে প্রায় 1 সপ্তাহ আমার সাথে আর কিছু ঘটেনি। আর বলতে গেলে ওই 7 দিনে আমিও ব্যাপারটা সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম। কিন্তু 8ম দিন ঘটে আর এক অদ্ভুত ঘটনা। ওই দিন আমি স্বপ্ন দেখে বুঝলাম ঝুমা বণিক নামের সেই মেয়েটা আমার স্বপ্নে এসে বেশ করুণ সুরেই বলছে, আমার মৃত্যুটা তো স্বাভাবিক ছিল না। সবটা জেনেও কেন আপনি বাবার কথায় তদন্ত বন্ধ করে দিলেন? আমি তো নিজের ইচ্ছায় মরিনি, আমাকে জোর করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
বিছানা ছেড়ে উঠে বেশ অনেকক্ষণ যাবৎ বিষয়টা নিয়ে আমি ভাবতে থাকি, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাই না। তাই বাকি দুই কনস্টেবল আর ড্রাইভারের সাথে কথা বলে জানার চেষ্টা করি ওরা স্বপ্নে কিছু দেখেছে কিনা। ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে ওরা কেউ নাকি স্বপ্ন দেখেনি। তাই আমিও তখন স্বপ্নটাকে স্বাভাবিক সাধারণ স্বপ্ন বলেই মনে মনে সান্ত্বনা দিতে শুরু করি। কিন্তু আশ্চর্যজনকভাবে পরের দিন ঠিক একই স্বপ্ন দেখি আমি। এবার আমার মনে সন্দেহ বাসা বাঁধতে থাকে। তাই নতুন করে কেস ওপেন না করে আমি নিজের মতো করে তদন্ত শুরু করতে থাকি। প্রথমে আমি ঝুমা বণিকের ভাইয়ের সাথে দেখা করি আর আবারও নতুন করে জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তেমন কোনো তথ্যই সেখান থেকে সংগ্রহ করতে পারিনি। পরবর্তীতে ওনার বাবার সাথেও ব্যাপারটা নিয়ে আলোচনা করি, কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। শুধু এতটুকু জানতে পারি যে সে খুব হাসি খুশি একজন মেয়ে ছিল আর কয়েকদিন পর নাকি তার বিয়ে হবার কথা ছিল। বিয়ের কথা শুনে আমি সেই পাত্রপক্ষের সাথে অনেক যোগাযোগের চেষ্টা করি। পাত্রের নাম ছিল সাগর বণিক। তারাও বণিক পরিবারের লোক ছিলেন, তবে তাদের মাঝে আমি কিছু সন্দেহজনক লক্ষ্য করিনি বিধায় বেশ হতাশ হয়ে কোয়ার্টারে ফিরে আসি। ওই দিন বেশ ক্লান্ত ছিলাম বলে একটু আগে ভাগেই শুয়ে পড়ি, কিন্তু আমার ঘুম আসছিল না। হঠাৎ কেসের ব্যাপারে ভাবতে ভাবতে মনে হলো কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করে বলছে ওরা কোনো মানুষ ছিল না। কথাটা শুনে আমি একটু হকচকিয়ে বিছানা থেকে উঠে পড়ি। আমি কি সত্যি ঠিক শুনলাম নাকি ওটা আমার মনের ভুল? ব্যাপারটা বুঝতে প্রায় একদিন সময় লেগেছে, কারণ পরবর্তীতে তদন্তের কোনো অগ্রগতি না হয় আমি আবার সেই স্বপ্ন দেখি। কিন্তু এবার স্বপ্নের শেষ অংশে ঝুমা এসে বলে গেছে যারা ওকে মেরেছে তাদের কেউই নাকি মানুষ ছিল না। এরপর যথারীতি আমার ঘুম ভেঙে যায়, কিন্তু এবারও আমি স্বপ্নের সাথে বাস্তবতার কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। তাই ওই দিন এলাকায় আমার পরিচিত এক হুজুরের সাথে আমি যোগাযোগ করি। হুজুরের সাথে কথা বলে তাকে সবটা জানালে তিনি আমার কাছে একদিনের সময় চেয়ে নেন আর বলেন একদিন পর সবটা জেনে তিনি আমাকে জানাবেন। ঘটনার পরদিন ভোরে ফজরের নামাজের পরপরই হুজুর আমার সাথে দেখা করতে আসেন আর শুরুতেই বলে ওঠেন সামনে তোমার অনেক বিপদ, যত দ্রুত সম্ভব ছুটি নিয়ে গ্রামের বাড়ি ফিরে যাও। আমি হুজুরকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন এই মুহূর্তে আমার সাথে নাকি দুটো বদ জিন আছে যারা কৌশলে আমার ক্ষতি করতে চাইছে। যত দ্রুত সম্ভব আমাকে গ্রামের বাড়ি চলে যেতে বলছেন, কিন্তু হুটহাট করে তার ছুটি পাওয়া সম্ভব নয়। আর আমি এটাও বুঝতে পারছিলাম যে দুটো জিন আমার পিছুই বা কেন নিয়েছে, এটা আমার মাথায় কিছুতেই আসছিল না। যা হোক, তারপরেও হুজুরের কথা মতো আমি ছুটির আবেদন করি, তবে যথাযথ কারণ দেখাতে না পারায় ছুটি ক্যান্সেল হয়ে যায়। হুজুরের সাথে কথা বলে কিছুটা টোটকা নিয়ে আমি এরপর দুদিন বিষয়টি নিয়ে ভাবতে থাকি, কিন্তু আমি কোনো সূত্র খুঁজে পাচ্ছিলাম না। কারণ আমার সাথে যদি কোনো বদজিন থাকে তাহলে তাদের কোনো আভাস আমি কেন পাচ্ছি না? আর কোনোভাবে তারা তো আমাকে দেখা দিবে বা ভয় দেখানোর চেষ্টা করবে, এক্ষেত্রে তো সেটাও ঘটছে না। শুধু স্বপ্নটাই দেখছি, আর সেটাও বেশ স্বাভাবিক। এদিকে বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে তদন্তের কাজে আবার কিছু বাধা পড়ে যায়। তাই হয়তো তৃতীয় দিন আমি আবার স্বপ্নটা দেখি, কিন্তু এবার বোধহয় ঝুমা আমার উপর কিছুটা বিরক্ত ছিল। ঠিক আগের বারের মতোই সব কথা সে আমাকে বলছে, কিন্তু এবার তার মুখে একটা বিরক্তির ছাপ লক্ষ্য করছিলাম আমি। তাই সকালে ঘুম ভাঙতেই আমি আবারও ভালো একজন হুজুরের খোঁজ করতে থাকি। সৌভাগ্যক্রমে এক বন্ধুর কাছে তার পরিচিত ভালো একজন হুজুরের খোঁজ পাই। বন্ধুর মাধ্যমেই ফোনে তার সাথে যোগাযোগ করলে বিকেলে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে তার সাথে দেখা করে আসতে বলেন। আমি আমার সব কাজ শেষ করে ওই দিন বিকেলে হুজুরের সাথে দেখা করতে যাই। হুজুরের সাথে দেখা করে সালাম দিতেই উনি আমাকে বসতে বলেন এবং আমি সমস্যাগুলো নিয়ে কথা শুরু করার আগেই উনি নিজে থেকে সবটা বলতে শুরু করেন। কিন্তু উনি যে কথাগুলো বলছিলেন তা শুনে যে কারো হুঁশ উড়ে যেতে পারে। তিনি আমাকে দেখেই বলতে লাগলেন, তুমি যে হিন্দু মেয়েটার সুইসাইড কেস হ্যান্ডেল করছো, সে তো সাধারণ কেউ ছিল না, আর তার মৃত্যুও স্বাভাবিকভাবে ঘটেনি। তুমি কি জানো সে তন্ত্র সাধনা করত? গেল বছরের অক্টোবর মাসে সে একজন মহিলা তান্ত্রিকের কাছ থেকে তন্ত্রবিদ্যা গ্রহণ শুরু করেছিল। কিছুদিন যাবার পর বেশ ভালোভাবেই রপ্ত করেছিল কালো জাদুর খুঁটিনাটি, কিন্তু বিপত্তি বাঁধে অন্য জায়গায়। তার গুরু অর্থাৎ সেই মহিলা তান্ত্রিকের উদ্দেশ্য মোটেই ভালো ছিল না। সে চাইছিল মেয়েটিকে তন্ত্রবিদ্যায় পারদর্শী করে নিজের কাজে লাগাবে। তবে ঝুমা মানে সেই মেয়েটি নিজে কিছুটা বিদ্যা
অর্জনের পর সেই মহিলা তান্ত্রিকের সাথে যোগাযোগ বন্ধ করে দিতে চেয়েছিল। তার মূল কারণটা যদিও আমার জানা নেই। আর এর রেশ ধরেই সেই তান্ত্রিক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে বশে নিয়ে একটি বদজিনের মাধ্যমে মেয়েটিকে হত্যা করে। এখানে আরো একটা বিষয় আছে। তোমার হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে আগে যার সাথে যোগাযোগ করেছিলেন তিনি কেন দুটো জিনের কথা বলেছেন, আর হাসপাতালের ডমি বা কেন বলেছিল যে সেদিন রাতে দুজন তার পিছু নিয়েছে। সম্ভবত মেয়েটা মারা যাবার আগে কোনো কাজ অসমাপ্ত রেখে গিয়েছিল, আর তার সাথে একটা বদ জিন ছিল। পরবর্তীতে হয়তো মহিলা তান্ত্রিক সেই জিনটাকেও কোনোভাবে নিজের বশে এনে দলবদ্ধভাবে কাজটা করার চেষ্টা করেছে, আর তাই সেই দুটো জিন একসাথে মানুষকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে। হুজুরের কথাগুলো শুনে আমি কিছুক্ষণ চুপ করে বসেছিলাম। কি বলবো, কি জিজ্ঞেস করব, কিছুই আমার মাথায় আসছিল না। তবে আমার পেছনে কেন এসেছে আর এখান থেকে পরিত্রাণের উপায় জানতে চাইলে তিনি ঠিক একই কথা বলেন। আমার স্বপ্নে আসার মূল কারণটা নাকি তিনিও জানেন না, কিন্তু গ্রামের বাড়ি ফিরে গেলে এর একটা সমাধান হবে বলে তিনি জানান। সাথে কিছু দোয়া শিখিয়ে দেন এবং প্রতিদিন সেগুলো পড়তে বলেন। ফিরে আসার আগে হুজুর আমাকে এই তদন্ত বন্ধ করে দিয়ে রহস্যের গভীরে যেতে মানা করেন। আমি ঠিক জানি না তিনি আসলে কি বোঝাতে চেয়েছিলেন ওই দিন। হুজুরের সাথে কথা বলা শেষে বেশ ভয়ের তো হৃদয় নিয়েই কোয়ার্টারে ফিরছিলাম আমি। ঠিক তখনই থানা থেকে একজন ফোন করে জানান জুলসুখা গ্রামে কিছু লোকের মাঝে জমি জমা বিষয় সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব বেঁধেছে এবং হাতাহাতিও হয়েছে। এতে কিছু মানুষ গুরুতর আহত হওয়ায় দ্রুত ফোর্স নিয়ে আমাকে সেখানে উপস্থিত হতে বলা হয়েছে। থানা থেকে ফোন পেয়ে আমিও দ্রুত কোয়ার্টারে পৌঁছাই। রেডি হয়ে ফোর্স নিয়ে বেরিয়ে পড়ি জুলসুখা গ্রামের উদ্দেশ্যে। ওখানে পৌঁছে দেখি পরিস্থিতি বেশ গুরুতর, তাও কোনোভাবে সামাল দিয়ে গ্রামের মোড়লের অনুরোধে একটা গ্রাম্য সালিশের ব্যবস্থা করা হয়। মোড়লের বাড়ির পুকুর পাড়েই সালিশের জন্য ব্যবস্থা করা হয়। কিন্তু এখানেও অদ্ভুত ঘটনাগুলো যেন আমার পিছু ছাড়ছিল না। সালিশ চলাকালীন হঠাৎ করে আমার চোখে পড়ে পুকুরের ওই পাড়ে থাকা একটা তাল গাছের দিকে। তখনও পুরোপুরি অন্ধকার হয়নি। দেখলাম সাদা জুব্বা পরা একজন মধ্যবয়স্ক লোক আমাকে হাতের ইশারা করে ডেকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন। প্রথমে ঠিক বুঝতে পারছিলাম না সে আমাকেই ডাকছে কিনা, কিন্তু মুহূর্তেই ঘটে এক অদ্ভুত ঘটনা। লোকটা হঠাৎ করে ঠিক ওই ভঙ্গিতে গলায় হাত রেখে জিপটা বের করে দাঁড়িয়ে পড়েন, যে ভঙ্গিতে আমরা সবাই ঝুমাকে সিলিং এর সাথে ঝুলতে দেখেছিলাম। এরপর আমি বুঝতে পারি যে লোকটা সুইসাইড কেসের ব্যাপারে আমাকে কোনোভাবে সাহায্য করতে চায়। আমি একবার সালিশ থেকে উঠে পুকুরের ওই পাড়ে যেতে চাইলাম, কিন্তু পরে ভেবে দেখলাম এখন যাওয়াটা ঠিক হবে না। এর কিছুক্ষণ পরেই সৌভাগ্যক্রমে মাগরিবের আজান শুরু হয়। আমিও সুযোগ বুঝে নামাজের পরে আলোচনার প্রস্তাব রাখলে সবাই রাজি হয়। তখন আমি ওখান থেকে উঠে যাবার পর পুকুরের ওই পাড়ের তাল গাছটার নিচে লোকটাকে আর দেখতে পাইনি। আমার সাথে আরো কয়েকজন পুলিশের লোক ছিল। আলোচনা চলাকালীন তারা চারিদিকে টহল দিচ্ছিল। আমি তাদেরকে ডেকে পুকুরের ওই পাড়ে থাকা সাদা জব্বা পরা লোকটার ব্যাপারে জিজ্ঞেস করলে তারা আমাকে অবাক করে দিয়ে বলে ওখানে নাকি কেউই ছিল না, আমাদের কয়েকজন লোক নাকি ওখানেই টহলদারি করছিল, তারা এমন কাউকে দেখেনি। তবে কে ছিল ওটা? প্রশ্নটা আজও আমাকে ভাবায়। সেদিন যদি তার সাথে কথা বলতে পারতাম তাহলে হয়তো বড় কোনো রহস্যের উন্মোচন করতে পারতাম, আর আমার সমস্যাগুলো হয়তো সমাধান হয়ে যেত। যা হোক, এরপর আস্তে আস্তে আমি সবকিছু ভুলে আবার নিজের কাজে মন দেই, তদন্তের কাজটাও বন্ধ করে দেই। এদিকে হুজুরের শিখিয়ে দেয়া দোয়াগুলোও পড়ছিলাম প্রতিদিনই, তাই কোনো স্বপ্ন দেখছিলাম না আর সমস্যাগুলো দেখা দিচ্ছিল না। এভাবে প্রায় 2 সপ্তাহ যাবার পর আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই আর সমস্যাগুলো মিটে যায়। নিজের প্রতি অনুতপ্ত হয়ে বলছি, সুস্থ হয়ে যাবার কারণে সেদিন হয়তো খুব খুশি ছিলাম বিধায় দোয়া পড়তে ভুলে গিয়েছি। আর ঠিক সেই সুযোগটা নিয়েই ওরা আবার আমার স্বপ্নে দেখা দেয়, কিন্তু এবার ঝুমা যেন তার দ্রুত রুদ্রমূর্তি নিয়ে আমার সামনে হাজির হয়। সে প্রচন্ড রাগান্বিত কণ্ঠে শাসিয়ে বলে যে 1 সপ্তাহের মাঝে যদি আমি তার কেসের তদন্ত সম্পন্ন করে রহস্য উন্মোচন করতে না পারি তাহলে নাকি পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না। এই স্বপ্ন দেখার পর আমি আবার হুজুরের সাথে যোগাযোগ করি।
হুজুর সবটা শুনে আমাকে শরীর বন্ধের দোয়া শিখিয়ে দেওয়ার সাথে সাথে কিছু আমল শিখিয়ে দেন। আমি সেগুলো পালন করতে থাকি, কিন্তু 4-5 দিন পর আবার সেই আগের মতোই হেলা ফেলা শুরু করি আমি। সেদিন আমার এক কলিগের বিয়ের দাওয়াত ছিল, তাই সন্ধ্যেবেলা রেডি হয়ে গিফট হাতে রওনা হই তার বাড়ির উদ্দেশ্যে। কোয়ার্টার থেকে ওর বাড়ির দূরত্ব প্রায় 40 মিনিটের। আমি যখন প্রায় বিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, ঠিক তখনই হঠাৎ করে আমার মনে হলো কেউ আমার পিছু নিয়েছে। কয়েকবার পেছনে তাকিয়েও যখন কাউকে দেখতে পাই না, তখন হাসপাতালের ডোমের বলা সেই কথাগুলো একে একে মনে পড়তে থাকে, আর ভয়ের পরিমাণটা যেন দ্বিগুণ হয়ে যায়। এর কিছুক্ষণ পর আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হতে শুরু করে, আর খানিক পরেই সেটা কেটে যায়। কিন্তু এক অন্ধকার কাটতেই যেন আরেক অন্ধকারে নেমে আসে আমার জীবনে। চোখ খুলতেই দেখি শত শত লাশ পড়ে আছে রাস্তার চারপাশে, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই সবগুলো ছিল ঝুমার লাশ। ওই দৃশ্য দেখার পর আমি আল্লাহ বলে চিৎকার দিয়ে সোজা এক দৌড় দিই। ঘটনাস্থল থেকে বিয়ে বাড়ি খুব একটা দূরে ছিল না বিধায় এক দৌড়ে বিয়ে বাড়ির গেটের সামনে এসে আছড়ে পড়ি। তারপর কিছু লোক ধরাধরি করে আমাকে চেয়ারে বসিয়ে পানি খাইয়ে এমনটা হবার কারণ জিজ্ঞেস করলে কুকুর তাড়া করার কথা বলে ব্যাপারটা কাটিয়ে দেই। কিন্তু সমস্যা যেন তখনও আমার পিছু ছাড়তে নারাজ। গিফট বক্সটা হাতে নিয়ে রিসেপশনে জমা দিতে গিয়ে দেখি ওখানে একজন মহিলা বসে আছেন। কাছে গিয়ে খাতায় নাম লিখে গিফট জমা দেই, এবং যেই না উঠে তাকিয়েছি অমনি চমকে দেখি 2 কদম পিছিয়ে এসেছি, কারণ ওটা অন্য কেউ ছিল না, ওটা ছিল ঝুমা। আমি পেছন ঘুরে বিয়ের মণ্ডপের দিকে হাঁটা দিতেই যেন আরো চমকে উঠি। এবার 2-1 জন নয়, ওখানে যতজন মহিলা আছে তাদের সবার চেহারাই যেন ঝুমার মতো মনে হচ্ছে। সবার চোখ দুটো জিহ্বা যেন মুখ থেকে বেরিয়ে এসেছে, ঠিক যেমনটা ঝুমার ক্ষেত্রে হয়েছিল। এই দৃশ্য সহ্য করতে না পেরে একটা সময় আমি জ্ঞান হারাই। আমার জ্ঞান ফেরে তখন আমি বিছানায় শুয়েছিলাম, আর আমার পাশে সেই কলিগ, সাথে আরো কিছু মানুষ। হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবার কারণ জিজ্ঞেস করলে সারাদিন পুলিশের চাকরির দৌড়ঝাঁপের স্ট্রেসের কথা বলে কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। এরপর আমি ওখান থেকে অসুস্থতার নাম করে চলে আসতে চাইলেও না খাইয়ে কেউ ছাড়তে চায়নি। খাওয়া দাওয়া শেষ হলেও ওখান থেকে একা যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছিলাম আমি, তাই অসুস্থতার বাহানা করে কোনো মোটরসাইকেল বা গাড়ির ব্যবস্থা করে দিতে বলি আমাকে। তবে সেরকম কোনো ব্যবস্থা সম্ভব না হয় একটা ভ্যান ঠিক করে দেয়া হয় আমার জন্য। আমিও দোয়া পড়তে পড়তে ভ্যানে উঠে পড়ি। যাওয়ার সময় অনেকটা রাস্তা চোখ বন্ধ করেছিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই যেই না আমি চোখ খুলেছি অমনি দেখলাম ভ্যানের ওপর সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ। আমি চিৎকার দিতে চাইলেও আমার গলা দিয়ে একটু শব্দও বের হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে ভ্যান চালক আমাকে উদ্দেশ্য করে বলল, মামা ভয় পাইয়েন না, সমস্যা হইব না, প্রায় পৌঁছে গেছি। ভ্যান চালকের কথা শুনেই যেন আমি আমার বাক শক্তি ফিরে পেলাম। আমি ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, ভয় পেয়েন না মানে কি বলতে চাও তুমি? আমার কথা শুনে ভ্যান চালক কোনো উত্তর না দিয়ে সোজা কোয়ার্টারের সামনে নামিয়ে দিয়ে ভাড়া নিয়ে চলে গেলেন। ওই ঘটনার পর থেকে ওখানে থাকা আমার পক্ষে এক মুহূর্ত সম্ভব ছিল না, তাই নানা বাহানা দিয়ে এক আত্মীয়র মাধ্যমে 21 দিনের ছুটি নিয়ে আমি কুমিল্লায় ফিরে আসি, আর হুজুরের শিখিয়ে দেওয়া দোয়াগুলো আবারও পড়তে শুরু করি। বাড়ি ফিরে আসার পর প্রথম 3 দিন বেশ ভালোই ছিলাম, কিন্তু তারপর থেকে আমি হঠাৎ করে অসুস্থ হতে শুরু করি। ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছিলাম না, প্রতি রাতেই 2 পায়ে বেশি ব্যথা অনুভব করতাম। ব্যাপারটা মাকে জানালে তিনি ডাক্তার দেখাতে বলেন। তবে আমি বুঝতে পারছিলাম যে আমার সাথে যা ঘটছে তা স্বাভাবিক কিছু নয়, তাই আমি মাকে একজন কবিরাজের সাথে যোগাযোগ করার কথা বলি। মা সেকেলে মানুষ, তাই তেমন কিছু জিজ্ঞেস না করে বেশ খুশি মনেই আমার মামাকে দায়িত্ব দেন একজন ভালো কবিরাজ খুঁজে বের করার জন্য। মামা আমাকে খুব ভালোবাসেন, তিনি হয়তো আমার অসুস্থতার কথা শুনে অপ্রাকৃত কিছু আন্দাজ করতে পেরেছিলেন, তাই দেরি না করে একজন ভালো কবিরাজের খোঁজ বের করে আমাকে তার কাছে নিয়ে যান। কবিরাজটা বোধহয় আসলেই ভালো ছিল। ওনার আস্তানায় গিয়ে দেখলাম অনেক মানুষের ভিড় ওনার সাথে দেখা করার জন্য। আমরাও কিছুক্ষণ অপেক্ষা করলাম। মামা আগে থেকেই হুজুরকে আমার ব্যাপারে সব বলে রেখেছিলেন, তাই আমি আর মামা কবিরাজের ঘরে প্রবেশ করার আগে সে নিচ থেকে বেরিয়ে এসে একটা পাত্র থেকে পানি নিয়ে মন্ত্র পড়তে পড়তে আমার চারিদিকে ছিটিয়ে দেন। তারপর আমাদের দুজনকে সাথে নিয়ে ঘরে প্রবেশ করেন, কিন্তু হঠাৎ উনি নিজে থেকে বাইরে এসে মন্ত্র পড়তে পড়তে কেন চারিদিকে পানি ছিটালেন সেই প্রশ্নটা তখনও আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি কিছুটা ভাবুক দেখে কবিরাজ নিজে থেকেই বললেন, তোর সাথে 2টা বাচ্চা আছে রে বাবু, মন্ত্র বইরা পানি না ছিটাইলে ওরা তোর সাথে আমার ঘরে ঢুকে পড়তো, পরে তোরই সমস্যা হইতো, তাই পাকায় দিছে।
কবিরাজের কথা শুনে আমি একটু আশ্বস্ত হই। এরপর সব ঘটনা কবিরাজকে খুলে বললে সে জানায়, দেখ বাবু, আমি হলপ করে কইতে পারুম না ঘটনার এতগুলো মানুষ থাকতেও কেন ওরা শুধু তোর পিছেই লাগছে। তাই এখানে একটা উপায় আছে, তোর যতটাই সম্ভব বিয়ে করাই দিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আগামী সপ্তাহের মাঝে শুভ কাজটা হয়। তারপর যা হবে সেগুলো আমার দায়িত্ব। এরপর কবিরাজকে তার হাদিয়া দিয়ে আমি আর মামা বাড়ি ফিরে আসি। এদিকে বাড়ি ফেরার পর মামা আমার মা বাবাকে সবটা জানিয়ে দিলে বাড়িতে যেন কান্নার রোল পড়ে যায়। এরপর পারিবারিকভাবে আরো কিছু বিষয় ছিল, সেগুলো না হয় নাই বলি। তবে পরদিন সকাল থেকে মা বাবা আমার জন্য বিয়ের পাত্রী দেখতে শুরু করেন। 2-3 দিন অনেক মেয়ে দেখা হয়, কিন্তু আমার সাথে ঘটতে থাকা ঘটনাগুলোর ব্যাপারে এলাকায় পুরো জানাজানি হয়ে গিয়েছিল। তখন এলাকার মানুষগুলো দিনের বেলাতেও আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে ভয় পেত। তাই হয়তো কোনো পরিবার আমাদের সাথে কোনো প্রকার আত্মীয়তার সম্পর্কে জড়াতে চাচ্ছিলেন না। আর ওই মুহূর্তে যেটা ছিল একদম স্বাভাবিক। অন্যদিকে মা বাবাও বেশ চিন্তিত হতে শুরু করেন, যদিও আমি তাদের বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম। এখানে সবচেয়ে বড় বিষয় হলো, স্বপ্নে দেখা দেওয়ার পর ঝুমা আমাকে মোট 7 দিনের সময় দিয়েছিল, কিন্তু 10-12 দিন পেরিয়ে গেলেও আমার সাথে সেরকম কিছু ঘটেনি। আর পূর্বের অসুস্থতাও তখন প্রায় কেটে গিয়েছে। তাই চিন্তার কোনো কারণ নেই বলে তাদেরকে কোনোভাবে শান্ত করতে সক্ষম হই। পরের দিন বিকেলে আমার ফুপুর বাড়ির সবাই আমাদের বাড়িতে এসে উপস্থিত হন। তারাও নাকি এলাকার মানুষদের কাছ থেকে আমার ব্যাপারে শুনেছেন। তাই আমার জীবন বাঁচাতে তারা তাদের একমাত্র মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে চান। আর তাদের সেই প্রস্তাব নিয়েই নাকি তারা আমাদের বাড়িতে এসেছেন। ফুপুর কথা শুনে মা বাবা বুকটা যেন খুশিতে ভরে উঠেছিল, কিন্তু আমি কেন যেন খুব একটা বেশি খুশি হতে পারছিলাম না। এদিকে বিয়ে ঠিক হবার পর থেকেই আমি আবার অসুস্থ হতে শুরু করি। ঝুমার লাশ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ঠিক যেমন অস্বস্তি আর অস্থিরতায় ছটফট করছিলাম, বিয়ের পাকা কথা হবার পরের দিন থেকে আমি আবার সেভাবে অস্থিরতা বোধ করছিলাম। তাই বাবা মা আর দেরি করতে চাননি। তারা 2-1 দিনের মাঝেই ছোট্ট একটা আয়োজনে বিয়েটা করে দিতে চাইলেন। সেজন্য আমি আর আপত্তি জানাইনি। মূলত এটাই ছিল তানভীর ভাইয়ের জীবনে ঘটে যাওয়া আশ্চর্যজনক কিছু ঘটনা, যেটি তিনি আমাদের ছোট ভাই মেহেদির সাথে শেয়ার করেছিলেন। কিন্তু আপনাদের কি মনে আছে, তানভীর ভাইয়ের ঘটনা শুরু করার আগে আমার জীবনে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনার কথা বলেছিলাম? এবার বোধহয় সেই ঘটনাটা বলার সময় এসে গেছে। আমার জীবনে ঘটে যাওয়া সেই অদ্ভুত ঘটনার মূলে ছিল তানভীর ভাইয়ের আকস্মিক মৃত্যু। কাশিমপুর খালপাড়ে বাবার কোলে থাকা মাদ্রাসা ছাত্রের কথা মনে আছে আপনাদের? ওটা আর কেউ নয়, ওটা ছিলাম আমি। খালের পানিতে কচুরিপানার মাঝে ভেসে থাকা লাশটাও অন্য কারো ছিল না, ওটা ছিল তানভীর ভাইয়ের লাশ। ওই দৃশ্য আমাকে আজও তাড়নায় চষে বেড়ায়। ঘটনার মাস খানেক পর যখন আমি মেহেদির সাথে দেখা করি, তখন মেহেদি আমাকে তানভীর ভাইয়ের সব ঘটনাই বলেছিল। আর এও বলেছিল যে তার মৃত্যু কিভাবে ঘটেছে। আমি না হয় ওর মতো করেই বলার চেষ্টা করি। গায়ে হলুদের দিন বিকেলবেলা তানভীর ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে চেকআপের পর 2 দিনের জন্য রেস্ট করতে বলেন। অতিরিক্ত স্ট্রেসের কারণে এমনটা হয়েছে বলে ডাক্তারের ধারণা ছিল। যাই হোক, অসুস্থতার কারণে গায়ে হলুদের অনুষ্ঠানটা একদিন পিছিয়ে দেওয়া হয়। ওই দিন রাতের বেলা আমি ভাইয়ার পাশেই ছিলাম। আর তখনই কেন জানি না ভাইয়া আমাকে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো নিজে থেকেই বলতে শুরু করেন। আমি চুপচাপ ভাইয়ার কথা শুনছিলাম, কিন্তু কখনো কল্পনাও করিনি যে মাত্র 1 দিনের মাথায় আমাকে আমার বড় ভাই হারাতে হবে। একদিন পরেই ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। হলুদ সন্ধ্যায় অনেক আত্মীয় এসেছিলেন, তবে গ্রামের কেউ হয়তো আর সাহস পায়নি সেদিন। সব আয়োজন শেষ করার পর ভাইয়াকে ডাকতে গিয়ে দেখি উনি ঘরে নেই। ব্যাপারটা মাকে জানালে তিনি বলেন ভাইয়া নাকি মাত্রই একজনের সাথে দেখা করতে বাসা থেকে বেরিয়েছে, একটু পরেই নাকি ফিরে আসবে। মায়ের কথা মতো আমরাও অপেক্ষা করতে থাকি, কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও ভাইয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে রাত বাড়তে থাকায় সবার কপালে চিন্তার ছাপ দেখা দেয়। তাই দেরি না করে সবাই ভাইয়াকে খুঁজতে বেরিয়ে পড়ি। অনেক খুঁজেছি ভাইয়াকে, কিন্তু পাইনি। বাড়ি থেকে বেরোনোর আগে ভাইয়া মাকে বলেছিলেন একজনের সাথে দেখা করে ফিরে আসবেন। মাও ভেবেছিলেন হয়তো কোনো বন্ধু এসেছে, তবে এমনটা ঘটবে সেটা কেউ কল্পনাও করতে পারেননি। সারাটা রাত ভাইয়াকে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। রাত পেরিয়ে ভোর হতেই এক লোক এসে খবর দিল যে কাশিমপুর খাল পাড়ে নাকি একজনকে পাওয়া গেছে। কথাটা শুনে বুকটা কেঁপে উঠলো। আমরাও ছুটতে ছুটতে পৌঁছে গেলাম ওখানে। তারপর সবটুকু তো তুই নিজের চোখেই দেখেছিস।
লাশ তোলার পর তার চেহারায় এতগুলো আঁচড়ের দাগ সবাইকে আটকে দিয়েছিল। মনে হচ্ছিল কেউ যেন মাত্রই ধারালো নখ দিয়ে তার মুখের ওপর ইচ্ছে মতো আঁচড় কেটেছে, কারণ তাজা রক্ত বেরোচ্ছিল তখন ওখান থেকে। এরপর একটা পরিবারের কি অবস্থা হতে পারে তা বর্ণনাতীত। ভাইয়ার লাশ, জানাজা ও দাফনের পর মামা আবার সেই কবিরাজের সাথে যোগাযোগ করেন। কবিরাজকে সবটা জানালে তিনি বলেন সেদিনের অসুস্থতা ওই বদজিনের একটা চক্রান্ত মাত্র। তারা চেয়েছিল কবিরাজের দেয়া 7 দিনের গণ্ডিটা কোনোভাবে কাটাতে। 7 দিন কেটে গেলেই ওরা নিজেদের স্বার্থ হাসিল করতে পারবে। তাই আমাদের নাকি সবচেয়ে বড় ভুল হয়েছে বিয়েটা একদিন পিছিয়ে দেয়া। সঠিক সময়ে বিয়েটা হলে হয়তো আজ ভাইয়াকে বাঁচানো সম্ভব হতো। কবিরাজ এটাও বলেন 7 দিন সম্পূর্ণরূপে কেটে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তারা কোনো ক্ষতি করতে পারছিল না বলে হলুদের দিন ডেকে নিয়ে ভাইয়াকে একটা ঘোরের মধ্যে রেখে খাল পাড়ে নিয়ে গিয়েছিল, আর ফজরের আজান দেওয়ার ঠিক আগ মুহূর্তে তাকে মেরে ওখানে ফেলে রেখেছিল। আমরা যদি রাতের বেলাতেও ওখানে খুঁজে আসতাম তাহলে হয়তো ভাইয়াকে বাঁচানোর একটা পথ খোলা থাকতো। কথাগুলো বলতে গিয়ে মেহেদি অঝরে চোখের পানি ফেলছিল। আমি ওকে দেখে আমি যেন চোখের পানি ধরে রাখতে পারলাম না। সত্যি বাস্তবতা বড়ই কঠিন। তামির ভাইয়ের মৃত্যুর পর তার কলিগরা বিভিন্নভাবে কেস ফাইল করে তার মৃত্যু রহস্য উন্মোচন করতে চাইলেও পরিবার থেকে বাধা দেওয়া হয়েছিল। পুলিশ সদস্যদের বলা হয় কোনো এক জটিল রোগের কারণে তানভীর ভাইয়ের মৃত্যু ঘটেছে। যেহেতু তারা সবাই জানতেন কালো জাদু করা এক মেয়ে মৃত্যু রহস্য ভেদ করতে গিয়েই ভাইয়ের এমন অবস্থা হয়েছে, সেহেতু অন্য কারো এমন অবস্থা হোক সেটা কেউ চাইবে না। তাই পরবর্তীতে এটা নিয়ে